প্রিয়তমা, ক্রোধান্বিত হয়েছ কি? আমি কি তোমার পর হয়ে গেলাম? অভিমানে মুখ লুকিয়ে রেখেছ বুঝি? আমি অন্য কারো হয়ে যাচ্ছি বলে সারাটা জীবন তোমাকে ভালোবেসে অতিক্রান্ত করতে পারলাম না। আমি বুঝি কাপুরুষ? আমার ভালোবাসা বুঝি ভঙ্গুর, স্বার্থপর? নাকি আদতেই তুমি মানব হৃদয়ের কল্পনার মতো সুন্দর? দূর থেকে খুশি হচ্ছ আমি নতুন এক সম্পর্কের বাঁধনে জড়িয়ে নিজেকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাইছি বলে? এই হৃদয়ে যে বড্ড টানা পড়ে ভুগছে মায়াবিনী। কিভাবে বোঝাই অস্তিত্বকে? এই সিদ্ধান্ত নিয়ে কি আমি কোনো ভুল করেছি? তুমি আমায় বলতে পারো আমার কি করা উচিত ছিল? জীবনে কখনো দ্বিতীয়বার ভালোবাসা সম্ভব নয়। যদি হয়, তার অর্থ ভালোবাসা কোনো কালে পবিত্র ছিল না। যার তরে একেবারেই এই অন্তর লুণ্ঠিত হয়, তাকে আর কোনোদিনও ভুলতে পারে না সত্তা। তবে কি আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? আমার ভালোবাসা কি আজ থেকে অপবিত্র হয়ে গেল? সকল অনুভূতি কি শূন্য হয়ে গেল যা আমি তোমার তরে বুনেছিলাম? আমি জানি না আমার চিত্র, কিন্তু আমি এতটুকু জানি, আমার সমস্ত অস্তিত্ব জানে তুমি আমার মাঝে বসবাস করো। নতুন এক জগতে প্রবেশ করছি, সত্যি কথা। এই প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, সেটা পূরণ করে আপন ক্ষমতায়। আমার নিষ্ঠুর অভিশপ্ত ভাগ্য দুহাত ভরে এক টুকরো সুখ উপহার দিয়েছে আমায়। আমি তা পায়ে ঠেলতে পারি না। ক্লান্ত আমি, ভীষণ ক্লান্ত। আমি একলা নই, আমার সঙ্গে জড়িয়ে রয়েছে আরো কিছু মানুষের ভবিষ্যৎ। সেই তাড়নায় যদি নিজেকে উৎসর্গ করতে হয়, আমি প্রস্তুত। আমি কি খুব ভুল করছি গো চিত্র? নিশ্চিত নই, তবু আশা রাখছি নয়। এই অভিশপ্ত অস্তিত্ব যদি কারো সুখের চাবিকাঠি হতে পারে, তাতে দোষের কি? তোমার নিকট লুকিয়ে রাখার কিছুই নেই। স্বীকার করছি, আমার অন্তর পড়ছে আবেগাগ্নিতে। এক সুতীব্র চাহিদা হৃদয় জুড়ে। ওই মায়াবী মুখখানা দেখলে এই পাথরের মাঝেও জ্বালাতন হয়। একটুখানি লোভী হওয়ার বাসনা জাগে। তোমার সত্তা আমার হৃদয়ের মণিকোঠায় স্থান পাবে, এক আবদ্ধ বাক্সে। যে বাক্স এতটাই চমৎকার অনুভূতিতে খচিত যে তা খোলার অধিকার শুধুমাত্র আমি ব্যতীত আর কারো থাকবে না। বাকিটা জুড়ে না হয় এই অন্তর নতুন অনুভূতিদের স্থান দেওয়ার প্রচেষ্টা চালাবে। ভালোবাসি চিত্রলেখা, ভালোবাসি আমার পরিণীতা। আগামীকালের পর থেকে হয়তো জগতের কাছে আমি বেঈমান হয়ে যাব, তবুও বেহায়ার মতন বলছি, আমার ভালোবাসায় কোনো খাঁজ ছিল না মায়াবিনী। যে অনুভূতির মুকুল তুমি এই হৃদয়ের পাথর অঙ্গনে পরিস্ফুটিত করেছ, যে প্রচেষ্টায় অমানিসাকে দীপ্তিতে টেনে এনেছ, সেই পর্যায়ে আমার জন্য কেউ কোনোদিনও পৌঁছাতে পারেনি এবং পারবেও না। তুমি আমার চিত্রলেখা, তোমার আমার অংশ, আমাদের মেঘ, আমার স্বপ্ন পুরীর রাজকন্যা, আমার আধার জগতের একমাত্র প্রজ্বলিত তারকা, যে তারকার অস্তিত্ব সৃষ্টি জগৎ ধ্বংস পর্যন্ত মুছবে না এই পিতার অন্তর থেকে। তোমরা ছিলে, আছো এবং থাকবে হৃদয় জুড়ে এক সুখকর স্মৃতির বাক্স হয়ে। তোমার তরে আপন সমাপ্তি রচেছি, এবার না হয় কারো তরে নবীন সূচনা রচি। শক্তি দাও চিত্র, এই নবমর্যাদায় প্রার্থনা দাও। ইতি, তোমার ব্রোকেন হার্ট। পুরো চিঠির সমাপ্তি ঘটল এক ফোঁটা অশ্রুর দাগে। পত্রখানি উড়ল না, আবদ্ধ হয়ে পড়ল ডায়েরির পাতার ভাঁজায়। যে ডায়েরি জুড়ে আটক মানুষরূপী এক মেশিনের অনুভূত সকল অব্যক্ত আবেগী পঙ্গতিমালা। ডিসেম্বরে জেগে বসা শীতের আবহাওয়া উপেক্ষা করে গা ঝাড়া দিয়ে জাগ্রত হয়েছে সমস্ত নগরে। শুষ্ক প্রকৃতির মাঝে বছরের অন্তিম পর্যায়ে বিষাদ এবং নতুন বর্ষ বর্ণে প্রফুল্ল প্রসবন। ব্যস্ত নগরে, ব্যস্ত জনজীবন, তবুও যেন কোথাও এক সুখ সুখ অনুভূতির উৎকীর্ণ। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ঝামেলা শেষ হয়েছে, দিন অতিবাহিত হচ্ছে ব্যাডমিন্টনের কোর্টে। কেউ কেউ আবার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ফিরছে গ্রামের বাড়িতে। শহরের বুক কিঞ্চিত শূন্যতা ধারণ করেছে, অভিজাতদের উপভোগের মাত্রা ছাড়িয়েছে। ঠিক উল্টো দৃশ্যপটে খেটে খাওয়া মানুষগুলোর দিন ওই একটি নিয়মের ছকেই বাধা। কর্ম না করলে এই নিষ্ঠুর শহরে খাদ্য মেলে না, আলসেমি করার সুযোগ কোথায়? দুমুঠো ডাল ভাতের তীব্র হাহাকার,
উদর জুড়ে। এমনি এক মিশ্রিত অনুভূতপূর্ণ স্নিগ্ধ সকাল, বৃক্ষের পাতায় পাতায় ঝুলন্ত শিশির ফোঁটা, শৈত্যপ্রবাহের ঘন কুয়াশায় আচ্ছাদিত প্রকৃতি, হিমশীতল সমীরণের পালতোলা অনুভূতি। এর মাঝেও জেগে ওঠা পাখিদের কলকাকলি মিষ্টি রোদের হাতছানি ছেয়েছে সমস্ত ধরিত্রীতে, যেন এক নতুন সূচনার ঘোষণা করতে। হাতের ব্যান্ডেজ খুলেছে 3 দিন আগে, আঙুল এবং তালু রেঙেছে মেহেদির চকচকে বর্ণে, শুভ্র শাড়ির ভাঁজে জড়িয়েছে অঙ্গ, প্রজ্বলিত কারুকার্য সম্মিলিত চলি আচ্ছাদিত করেছে মস্তক। এক প্রশান্তির অনুভব খচিত সম্পূর্ণ অবয়ব জোড়ে। বিয়ের পাঁচরির সাজে আয়নার সামনে বসে আছে রোজা, আখি জোড়া তার বুঝে আছে যেই পল্লবে আপন মনে কাজ করে চলেছে চারুলতা। চেহারার সাজসজ্জা অভিজ্ঞ হাতে সমাপ্ত করে অলংকারের দিকে হাত বাড়ল চারু। সিলভার বর্ণের সেটটি থেকে এক এক করে অলংকারে সজ্জিত করলো রোজার সর্বাঙ্গ। বেশি কিছু নেই, একটি সরু নেকলেস, 2 কানে ছোট্ট পাথরের দুল, নাকে নথ এবং মাথার বাম পাশে টায়রা। নিজের বিয়ের শাড়ি থেকে আরম্ভ করে অলংকার সবকিছু রোজার প্রস্তুত করেছে নিজ দায়িত্বে। মাসিক 20,000 টাকা উপার্জন থেকে জমানো 1,000 টাকার সম্পূর্ণই সে খরচ করেছে এই উদ্দেশ্যে। তেমন আহামরি হয়তো নয় ব্যাপারটি, তবুও রোজার আপন চিত্তে প্রশান্তির জন্য ব্যাপক। আজ যদি তার পরিবার থাকতো, যদি ইউনুস রহমান থাকতেন, তাহলে নিশ্চয়ই বৃহৎ আড়ম্বরে ব্যবস্থা থাকতো। তবুও এতিম মেয়েটি আপন বিয়ের খুশিতে ভাটা পড়তে দিতে চায়নি। হোক তা নিজের বিয়ের আয়োজন নিজেই সম্পূর্ণ করা, ক্ষতি কিসে? সাজ সম্পূর্ণ করে চারুলতা তাকে আয়নায় নিজেকে অবলোকন করতে দিল। নিজের অবয়ব লক্ষ্য করে মৃদু লজ্জামাখা হাসির উদ্ভব ঘটালো রমণীর গোলাপ রাঙা অধরে। খুব চমৎকার হয়েছে চারু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি চারুলতা হাসল। রোজা মাথার 2 হাত স্পর্শ করে প্রার্থনা জানালো। দোয়া করি খুব সুখী হও। ঠিক আছো তো? অবাধ্য অন্তর পুড়ছে না ভালোবাসাকে অন্য কারোর হতে দেখার বিরহে? জিজ্ঞেস করে দিনটির মাধুর্য নষ্ট করতে চাইল না রোজা। চারুলতা তার কাছে গতকালই এসেছে। হাতের মেহেদি থেকে আরম্ভ করে আজকের কনে সাজের সম্পূর্ণ কারিগর সে। মেয়েটি সামান্যতম ক্ষেত পোষণ করেনি, বরং অত্যন্ত আগ্রহ নিয়ে করেছে, যেন সে বিরহ বেদনায় আক্রান্ত নয়, বরং প্রচণ্ড খুশি। কি দরকার এই প্রফুল্লতা ধ্বংস করবার? গাড়ির হর্নের শব্দে উভয় রমণী সামান্য চমকালো। বারান্দায় গিয়ে বাইরে উকি দিয়ে পুনরায় ফিরে এসে চারু জানালো, নিহাত এসে পড়েছে, এবার যাওয়া উচিত। মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে উঠল রোজা। ড্রয়ার ট্রেনে একটি বক্স বের করে হ্যান্ড ব্যাগে ঢুকিয়ে নিল। তাকে কিছুটা সময় দিল চারুলতা। নিজের সবুজাভ লেহেঙ্গাতে সজ্জিত অবয়বের প্রতিচ্ছবি লক্ষ্য করে দীঘল কালো চুলে চিরুনি বুলিয়ে নিল একবার। চকচকে কালো কেশরাজি মাঝে উকি দিল সবুজ বর্ণের লুকায়িত গুচ্ছ। গতকালই কালার করিয়েছে আসমান এবং রোজার বিয়ের উপলক্ষে। রোজার নিজের শোবার ঘরের ট্রাঙ্কের কাছে এলো। খুলতেই ভেতরে দেখা মিলল তার পিতার ডায়েরি এবং মায়ের রূপোর নূপুরখানি, তার সঙ্গে ইউনুস রহমানের ব্যবহৃত একটি পোশাক। আপন মানুষগুলোর স্মৃতি সমূহের উদ্দেশ্যে চেয়ে থাকে রোজা। অজান্তেই কপাল বেয়ে গড়ল কয়েক ফোঁটা অশ্রু। দ্রুত মুছে নিয়ে চোখ বুঝল, মনে মনে বিড়বিড় করলাম, দোয়া করো দাদু, তোমার চড়ুই অবশেষে জীবনের সুখের পথে পা বাড়িয়েছে। সে যেন সফল কাম হয়। দোয়া করো আব্বু আম্মু, খোদা যেন তোমার মেয়ে এবং জামাইয়ের নতুন জীবনে বরকত দান করেন। আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো। ভালোবাসি তোমাদের। এই মেয়েটাকে দেখে রেখো। তুমি প্রস্তুত? কাঁধে হালকা স্পর্শে রোজা চোখ মেল, ঘুরে তাকিয়ে দেখলো চারুলতাকে। চলো যাওয়া যাক। সম্মতি পেতেই হাত বাড়িয়ে দিল চারু। তার হাতটি ধরল রোজা। অতঃপর বেরিয়ে এলো বাসা থেকে। চৌকাঠের বাইরে পা দেওয়ার সময় এক অব্যক্ত অনুভূতিতে পূর্ণ হলো অন্তর। এক নব্য রূপকথা মোদিত গড়তে চলেছে সে আজ। জীবন তার বদলে যাচ্ছে অনন্তকালের জন্য, কিন্তু এই বদলে কোনো
খেদ নেই, আছে শুধুমাত্র এক জগৎ সমান অনুভূতি, প্রিয়তমকে আপন করে পাওয়ার সুতীব্র বাসনার পরিপূর্ণতা। বিল্ডিং এর সামনে নেমে আসতেই কালো বর্ণের মার্সিডিজ ব্রেঞ্চ নজরে এলো, যার শরীরে হেলান দিয়ে দণ্ডায়মান নিহাত। আসমানি বর্ণের পাঞ্জাবি এবং শুভ্র পাজামায় তাকে দেখতে অন্যরকম ঠেকছে। সুদর্শন অবয়বের মারকাটি ভঙ্গি এবং অস্থিরতা দূরীভূত হয়ে তাতে ভর করেছে সুস্থিরতা। সুবিশাল আসমানের একটি ছোট্ট চুক্র যেন প্রশান্ত স্নিগ্ধ সুস্থির। হাতের আঙুল গড়িয়ে গাড়ির চাবিটি ঘুরিয়ে চলেছে। নেত্র জুড়ে সানগ্লাস। রোজাকে নিয়ে চারুলতা বেরোতে ঘুরে তাকালো সে। আপাত মস্তক পর্যবেক্ষণ করলো কণিকে। সানগ্লাস টেনে তির্যক দৃষ্টিতে তাকিয়ে বখাটাদের মতন শীষ বাজিয়ে হাসলো বিস্মৃত। মার ডালা ফুলটুসি। রোজার হাতের এক চপট গাতে খিলখিল করে ধ্বনি তুললো, হাসতে থাকলো। কি আশ্চর্য, প্রশংসাই তো করলাম। বিয়ের কোণে তুমি এতটা বেশরম হলে হয়? দেবরের গায়ে হাত তুলো। দেবর যদি ছ্যাঁচড়া নাম্বার 420 হয় তাহলে আর কি করার? পাল্টা চারুলতার জবাবে কটমট করে তাকালো নিহাত। এই যে এসে গিয়েছে মুরগি, কর্মর করতে করতে। নিজের চক্ষু দিয়ে দূরে থাকো বৎস। উত্তেজিত হয়ে পাখনা মেলে ঠোকরা দিতে আসো কেন খালি? হ্যাঁ, হ্যান্ডসামনেস দেখে লোভ সামলাতে পারো না? তেতে উঠে 3 ইঞ্চি হিলের ডগা নিহাদের পায়ের বৃদ্ধাঙ্গুলিতে হানালো সে। ছেলেটার পাঞ্জাবির সঙ্গে মানানসই চটি পড়েছে, তাই দুর্বলতা হিসিয়ে উঠে সরে দাঁড়ালো। বেটি মানুষ বলে ছেড়ে দেবো ভেবেছো নাকি? আঙুল পেঁচিয়ে ধরল চারুলতার দীঘল কেশ রাশি। হ্যাচকা টানে ভারসাম্য হারিয়ে হুড়মুড় করে নিহাদের বুকে ধাক্কা খেলো চারুলতা। ব্যাপারটা এমন হবে ভাবিনি বেচারা। সে সবসময়কার মতনই চুল টানাটানি খেলায় মেতেছিল, কিন্তু বর্তমানে হলোটা কি? নিদারুণ স্তব্ধতা চেয়ে গেল চারিপাশে। নিহাত এবং চারুলতা উভয় সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। রোজা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, এরপর মাথা নেড়ে বিড়বিড় করলাম, বিয়ে আমার নাকি আপনাদের? ইস ছি! ঘৃণার মনোভাব দেখিয়ে নিহাতকে এক ধাক্কায় দূরে সরালো চারুলতা। মার্সিডিজের দরজায় ধাক্কা খেয়ে দ্রুত কণ্ঠে নিহাত জানালো, আমার বইয়েই গেছে। এই চুন্নি যদি পৃথিবীর একমাত্র মেয়ে হিসেবে অবশিষ্ট থাকে, সারা জীবন কুমার থাকবো, তবুও এর দিকে ফিরে তাকাবো না। জলজ্জান্ত একটা টাইমড বম। আমারও যেন খেতে কাজ নেই, সারা জীবন কুমারী থাকো, তবু তোমার মতন একটা ছ্যাঁচড়া ব্যাটার বাড়ির বাউন্ডারির কাছেও ঘেসবো না। ছি ছি, নির্লজ্জ মেয়ে মানুষ ঘেঁষাঘেঁষির আলাপ করে। ওয়াক থু। নিহাতের ভঙ্গিমা লক্ষ্য করে না হেসে চেকা দেয়। রোজা মুখে হাত চেপে হাসতে থাকলো। ডিয়ার কনে যাত্রীগণ, আমরা কি বিবাহের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করতে পারি, নাকি বিবাহের সময় আগামীকাল পর্যন্ত বর্ধিত করবার সুযোগ সুবিধা রয়েছে? গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে উচ্চকণ্ঠে জিজ্ঞেস করলো ফারিহা। তাতে যেন সবার হুঁশ হলো। আরে তাই তো, ড্যাড ফোনের উপর ফোন দিয়ে চলেছে। এক ইবলিশের সহচরী পাল্লাই পড়ে ভুলেই গিয়েছিলাম। ইংলিশটা তাহলে তোমার ভাইকে বলা হলো না? চারুলতার দুটো চপাট পড়লো পিঠের উপর, তবু নির্বিকার নিহাত। দরজা খুলে গাড়িতে উঠলো, ড্রাইভিং সিটে বসে রোজার দিকে ফিরল। উঠুন গর্জিয়াস ব্রাইট, আপনার কোনে যাত্রী তৈরি। আপনাকে পৌঁছে দিয়ে আমাকে আবার বরযাত্রী হিসেবে কামলা দিতে যেতে হবে। আমার জীবনটা পুরাই ঝিঙ্কু ব্র্যান্ডের পিঙ্কি বদনা। হাসতে হাসতে প্যাসেঞ্জার সিটে উঠে বসলো রোজা। সে মাঝখানে, দুই পাশে ফারিহা এবং চারুলতা। ফারিহা জানালো, তোমাকে চমৎকার দেখাচ্ছে রোয়া, একটা মিষ্টি বধূ। নতুন বইয়ের সহজাত লজ্জায় রাঙা হলো রমণীর কপল। ধন্যবাদ বস, আমার নিমন্ত্রণ গ্রহণ করে আসার জন্য। আরে কিসের বস, আজকে আমি তোমার বস টস নই। আজ আমি কনে পক্ষ সাক্ষী, তোমার বান্ধবী। চোখ টিপ দিয়ে মৃদু হাসলো ফারিহা। চারুলতার সঙ্গে হাত মেলালো কৌতুক ভঙ্গিতে। দুই বান্ধবীর যেন খুশির বাঁধ ভেঙেছে। কোনে যাত্রীগণ, দিস ইজ ইয়োর ক্যাপ্টেন স্পিকিং। ফ্যাশন ইয়োর সিট বেল্টস। নিহাদের কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে গাড়িটি সামান্য গতিতে সড়কে নেমে অতঃপর দুর্বার অশ্বের ন্যায় ছুটতে আরম্ভ করলো। গতির সঙ্গে তাল মিলে সাউন্ড বক্স জুড়ে তীব্র শব্দে বেজে উঠল, ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি, জোহরা যাবি না তুই আনার কালি,
তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি। দেবের গানের সঙ্গে সঙ্গে নিহাদের বেপরা বেসুরো কণ্ঠের ঝংকার যে কারোর মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট, অন্তত রোজার জন্য। চারুলতা এবং ফারিয়ার অভিব্যক্তি অবশ্য ভিন্ন। উভয়ই গাড়ির দুর্বার গতি নিয়ে চিন্তায় রয়েছে। বুকে থুমথাম মিউজিকের বীজ অনুভবে বিরক্ত ফুটেছে। কাকের মতো কাকা করছে, দেখ দেখ ফারিয়া। তাই তো দেখছি, পুরোটা আউট অফ কন্ট্রোল পাবলিক। এর জবাব এলো নিহাদের কণ্ঠ এবং গানের লেখনির মিশেলে। ভাইয়ার হবু বউ যদি বিয়ের আগে টপকেছে, তাহলে ভাইয়া তোমায় জাহান্নাম পর্যন্ত তাড়া করে ছাড়বে নিহাদ। চারু ধামকে শুধু জিভ বের করে কৌতুক করলো চট্টগ্রামের কৃত সন্তান। তারপর যেই লাউ সেই কদু কার্যক্রম জারি রাখলো নেজার। এই মুহূর্তে কেউই নিজেদের রুখতে পারলো না, খুশি আনন্দ এতটাই সংক্রামক। একে একে গান এবং কথোপকথনে যোগদান করলো সকল ভয় ডর ভুলে। সময়টা ভীষণ উপভোগ্য, কিছু নেই তবুও যেন অগণিত অনুভূতি খচিত রয়েছে এই সময় জুড়ে, যা বারবার ফিরে আসবে না উপস্থিত মানুষগুলোর জীবনে। সকলের মাঝখানে অতি যত্নে রক্ষিত মধ্যমণি হয়ে সকলকে পর্যবেক্ষণ করে গেল রোজা। প্রত্যেকটি মানুষের আপন উচ্ছ্বাস তার হৃদয়ে দোলা দিয়ে গিয়েছে, না চাইতেও পরিবার হয়ে দাঁড়িয়েছে। এখনো মনে পড়ে আসমানকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার ঠিক পরদিন নিহাদ কিভাবে হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে এসেছিল। আকুল আবেদনে জানতে চেয়েছিল সে আসলেই আসমানকে বিয়ে করছে কিনা। যখন রোজা নিশ্চয়তা দিল, তখন বিনা কারণে অশ্রুপাতে সিক্ত হয়ে উঠেছিল তার মুখ। অবশেষে নিহাদের আপন বলে পরিচয় দেওয়ার মতন মানুষটির জীবনে সুখ প্রজাপতিরা হানা দিয়েছিল। নিজ অনুভূতি দমিয়ে রাখতে পারেনি সে। রোজা ছোচে হাসির চোখে জল নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সকল সুখ স্মৃতি স্মরণ করে তার অদূর পুনরায় হাসির ধারায় উদ্ভাসিত হলো। জল করতে লাগলো নয়ন জোড়া অব্যক্ত ভালো লাগার অনুভূতিতে। এই প্রফুল্ল মুখগুলো সে সারাটা জীবন অবলোকন করতে চায়। হযরত ফাতিমা কামিল মাদ্রাসা এবং এতিমখানার বাচ্চাগুলোর অন্তরে আজ ঈদের খুশির ছোঁয়া লেগেছে। এক বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এতিমখানার দুয়েক সদস্যদের প্রত্যেকের জন্য নতুন পোশাক, উপহার সামগ্রী এবং ভরপেট খাবার দাবার ব্যবস্থা রয়েছে। ভবনের প্রাঙ্গণ জুড়ে রান্নার প্রক্রিয়া চলমান। ছোট্ট ছোট্ট বাচ্চারা এদিক সেদিক ছোটাছুটি করছে, আয়োজনে পর্যবেক্ষণ করছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খুশির মাত্রা ছাড়িয়েছে। পরিবারহীন হয়েও সুবিশাল এক পরিবারের অংশ শিশুগুলোর অন্তর জুড়ে সীমাহীন খুশি। এই আয়োজনের উপলক্ষ সম্পর্কে অবশ্য হাতে গোনা কয়েকজন শিক্ষক এবং কর্মচারী ব্যতীত আর কারোরই জানা নেই। এই এতিমখানার প্রতিষ্ঠাতা দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান রেমান গ্রুপের অধিপতির বড় সন্তানের বিয়ে আজ। অভিজাত পরিবারগুলো বিরাট বহিঃপ্রকাশের ঐতিহ্য এড়িয়ে রেমান পরিবার বেছে নিয়েছে একান্তই সাদামাটা এবং ব্যক্তিগত এক আয়োজন। উপলক্ষ না হয় অজানাই রইল, খুশি ফাঁকাফাঁকি করতে দোষের কিছু নেই। এতিমখানার এলাকাটি বিস্তৃত। মূল প্রাতিষ্ঠানিক ভবনের পেছনে বাসস্থান ও রয়েছে মাঝারি আকৃতির একটি মসজিদ, যাতে আশেপাশের এলাকাবাসীও জুম্মাবারে নামাজে অংশ নেয়। বাকি অংশ মোটামুটি খালি, যেখানে গড়ে উঠেছে আরও শখানেক বাচ্চা থাকার জন্য নতুন এক ভবন। দোতলা পর্যন্ত কাজ সমাপ্ত হয়েছে, বাকিটা চলমান। এই নতুন ভবনের ঠিক পেছনে সড়কের পথ মূল সড়ক নয়, বিশেষ ব্যক্তিগণ ছাড়া কেউই এই যাতায়াত পথ ব্যবহার করে না, আজ তাই ব্যবহার হচ্ছে। সড়কের ধারে মার্সিডিজের ধারে অপেক্ষারত নিহাত আর ফারিহা। তাদের সঙ্গে রয়েছে মসজিদের হুজুর এবং কাজী সাহেব। উকিলও এসে পৌঁছেছেন সামান্য আগে। শুধুমাত্র মূল আকর্ষণের প্রতীক্ষা, যেন সকলের প্রতীক্ষার অবসান ঘটল দ্রুতই। সড়ক ধরে এগিয়ে এসে মৃদু ধ্বনি তুলে থামল পোর্শে। প্যাসেঞ্জার সিটের দরজা খুলে ধূসর বর্ণের পাঞ্জাবি পাজামা পরিহিত বেলাল রেমান বের হলেন। তার সুদর্শন চেহারা জুড়ে খুশির ঝলক। গোফের নিচে অধরে লেগে রয়েছে বিস্তৃত হাসে। মাদ্রাসার শিক্ষক এবং হুজুর এগোতেই সকলের সঙ্গে কোলাকুলি সারলেন তিনি। ততক্ষণে ড্রাইভিং সিটের দরজা খুলল। বাইরে পদক্ষেপ রাখলো আয়োজনের মধ্যমণি আমানিশা। সকলেই খানিক বাকরুদ্ধ হয়ে পর্যবেক্ষণ করলো তাকে। শুভ্র শার্ট এবং কালো ফর্মাল স্যুটে আবৃত তার অভিজাত বলিষ্ঠ অবয়ব, কোটের ফাঁকে চুক্ত ছিকছিকে দ্রুতি ছড়ানো কাফলিংক, মুখে
মাস্ক, মসৃণ কেশ রাশি কিঞ্চিত এলোমেলো, কৃষ্ণ গহ্বরে নিগুড় দৃষ্টিতে ধরিত্রী বুকে এক রহস্যময় অস্তিত্বের ন্যায় ঠেকছে উপস্থিতি। তবু এই রহস্য ঠিক না চাওয়ার নয়। দ্রুত এগিয়ে গিয়ে নিহাত গেল, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে জড়িয়ে ধরল। তার পিছে আলতো হাত বুলিয়ে আসমান বিড়বিড় করল, কি হয়েছে? কিছু না। কাঁদছো? হুম, আজ কান্নার দিন নয়, সুখের দিন। অল দ্য বেস্ট আসমান ভাই। আমার দোয়া সবসময় তোমার সঙ্গে থাকবে। ডোন্ট বি অ্যাফ্রেড, জাস্ট লিভ ইউর লাইফ ব্রো, ইউ ডিজার্ভ ইট। প্রজ্বলিত দৃষ্টি নিয়ে হাসল নিহাত। তাকিয়ে রইল আসমান এক দৃষ্টে। আমার মনে হয় খুব বেশি দেরি করা উচিত হবে না। সকলে উপস্থিত, কোনে পক্ষের সাক্ষী? এই যে উকিলের কথা হাই তুলে এগুলো ফারিহা। বরপক্ষ? আমিও রয়েছি। নিহাত জানালো। কাজী সাহেব এক নজর ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, পাত্রী কি প্রস্তুত? হুম, 2 তলার নতুন ঘরে রয়েছে। নিহাত জবাব দিতে কাজী সাহেব বিলাল রেহমানকে জানালেন, বেশ, তবে আমরা এগোই। আপনার পুত্রকে বলুন মসজিদে অপেক্ষা করতে। পাত্রীর সম্মতি নিয়ে আমরা তার কাছে যাব। বেলাল মাথা নেড়ে আসমানের দিকে এগোলেন, 2 কাঁধে হাত জড়িয়ে হেসে বললেন। গুড লাক বেবি। নিজের মাঝে এক অজ্ঞাত অনুভূতির উপস্থিতি টের পেল আসমান। ঠিক ব্যাখ্যা করা যায় না তা। একটি ঠোক গিরে সম্মতি জানালো নীরবে। বিলাল এগোচ্ছিলেন কিন্তু থমকালেন। কি যেন মনে করে নিজের অস্তিনে হাত চালনা করে ছোট্ট একটি চিরুনি তুলে সন্তানের পানে ফিরলেন। আসমানের খানিক এলোমেলো হয়ে আসা চুলগুলো অতি যত্নে আশ্রয় দিয়ে লম্বাটে স্নেহ চুম্বন আঁকলেন। আর কিছু উচ্চারণের দরকার হলো না তার। আপন অনুভূতি প্রকাশে সকলে মুগ্ধতা নিয়ে অবলোকন করলো দৃশ্যটুকু। পিতার নিকট যেন ছেলে আজও সে ছোট্ট বাচ্চাটি রয়ে গিয়েছে। কে বলবে আজ তার বিয়ে? সকলে নতুন ভবনের দিকে এগোতে এগোতে বাকিরা আসমানকে নিয়ে চলল মসজিদের দিকে। প্রতিমধ্যে একবার পিছন ফিরে চাইল চাঁদ, যেন আপন জ্যোৎস্নার বধূ সাজে। অবয়বখানা কল্পনা করে নিল ক্ষণিকের জন্য, পর মুহূর্তে পুনরায় আপন কাজে মন দিল। অপরদিকে নতুন ভবনে পূর্ব হতে প্রস্তুত করে রাখা একটি কক্ষের সোফায় বসে প্রথমবারের মতন কিঞ্চিত আতঙ্কিত বোধ করছিল যা। ঠিক আতঙ্ক বলা উচিত নয়, বিয়ের পর মুহূর্তেই এক অবাধ্য অনুভূতি। হৃদস্পন্দন বিনা কারণে বৃদ্ধি পেয়েছে বহুগুণে। শীতল আবহাওয়ায় বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। বারংবার মুছে নিচ্ছে টিস্যু দিয়ে। চারুলতা আশেপাশে পায়চারি করছে, সব কিছুর প্রস্তুতি যথাযথ হয়েছে কিনা পর্যবেক্ষণ করছে। অবশেষে একে একে কক্ষে প্রবেশ করলো সকলে। ছোট্ট দলটিকে দেখে বিনা কারণে রোজার কণ্ঠ শুকিয়ে এলো। নড়ে চড়ে বসে দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করলো নিজেকে নিয়ন্ত্রণে আনতে। হাউ বিউটিফুল। বেলালের কণ্ঠস্বর কঠিন হলো। সবার প্রথমে রোজা দৃষ্টি তুলেন, সেই লজ্জাবোধ অনুভব করলো। শ্বশুরের প্রশংসায় কাজী সাহেব বসে সকল কাগজপত্র ঠিক করতে করতে বেলাল রোজার একটি হাত আলতোভাবে স্পর্শ করে হাসলেন। তোমাকে চমৎকার লাগছে মামনি। আজ আমি খুব খুশি। আমার অগোছালো ছেলেকে আপন করে নেওয়ার জন্য তোমাকে যত ধন্যবাদ জানাই না কেন কম হয়ে যাবে। ভাবে বলবেন না প্লিজ বাবা। আমি তোমাদের জন্য খুব খুশি হয়েছি মামনি, খুব খুব খুশি। তার চেহারায় প্রকাশ পাচ্ছে বেলালের। মৃদু হাসল রোজা। অবশেষে অমুক এক সম্পর্কের জালে বাধা পড়তে চলেছে সে। এবার কোনো মিথ্যে নয়, এক পবিত্র সত্যের বাঁধন। বহুদূর এগিয়েছে সে জীবনে। সবকিছু প্রস্তুত, সকলে চারিপাশে ঘিরে দাঁড়িয়েছে। রোজার মুখোমুখি কাজী সাহেব। তিনি চিরকঞ্চে ঘোষণা করতে আরম্ভ করলেন। মরহুম আরমান রহমানের কন্যা রোজা রহমান সুডই, আপনি বিলাল রেহমানের সুযোগ্য পুত্র নীলাদ্রি রেহমান নীলকে ৪৯ লাখ টাকা দেনমোহরে আপনার স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি হলে বলুন কবুল। কবুল। ছোট্ট শব্দটির মাঝেও যেন একরাশ অনুভূতিমালা খচিত রয়েছে। নিজের জন্মসূত্রে প্রাপ্ত পরিবারকে পরিত্যাগ বেদনা, নতুন এক পরিবারের মাঝে একাকিত্বের বশবর্তী
হয়েও মানিয়ে নেয়ার প্রচেষ্টা, তার সঙ্গে স্বপ্ন মাখানো এক অভূতপূর্ব জীবনের সূত্রপাত। তাই হয়তো নারীরা শব্দটি উচ্চারণের ক্ষেত্রে গড়িমসি করে, মস্তিষ্ক এবং অন্তরে দোলা চলে, অশ্রু নির্গমিত হয় নয়ন বেয়ে, অতঃপর সম্মতি। কিন্তু রোজা শব্দটি উচ্চারণ করতে বিন্দুমাত্র সময় নিল না। উপস্থিত মানুষগুলোর অন্তরে পুষ্পমুকুল প্রস্ফুটিত করে মৃদু অথচ দৃঢ় চিত্তে কঞ্চে বলল, কবুল। এই ছোট্ট শব্দটি আধারে লুকায়িত বাণী। আমি প্রতিজ্ঞা করছি চাঁদ, তোমার অভিশপ্ত ভাগ্যকে মোকাবেলা করব আমি। জানি দুর্বল ভঙ্গুর নিঃস্ব আমি, তবুও তোমার তরে আপন অস্তিত্ব বাজি রাখতে কুণ্ঠাবোধ হবে না কোনোদিন। শুধু তুমি আমার পাশে থেকো চাঁদ, একটুখানি সুখ আর ভরসা দিও। অমানিসাকে দীপ্তিতে দূরীভূত করব না, অতি যত্নে আগলে নিব আপন বাহুডোরের উষ্ণ অনুভূতিতে। একা একা আর কেঁদো না, এই ভালোবাসার কাঁধটিতে মাথা রেখো হৃদয়েশ্বর। অতঃপর কাবিননামায় স্বাক্ষরিত হলো তার আপন অস্তিত্বের সমাপন। এক মুহূর্তের জন্য স্মরণে এলো সেই মুহূর্তের কথা, যেদিন গাড়িতে আসমানের পাশে বসে অতি অবহেলায় সে মিথ্যে সার্টিফিকেটে সই দিয়েছিল। কোনো পরোয়া ছিল না, কিন্তু আজ মানুষের প্রতি অনুভূতি তার আকাশ সমান। কখনো কি ভেবেছিল ভাগ্য তাকে এই প্রান্তে এনে দাঁড় করাবে? ঠিক মিনিট 30 পর মসজিদের মেঝেতে বসমান প্রত্যেকেই বাকরুদ্ধ নিহাত দৃশ্যপটের চেয়ে আপন হাত ঘষে চলেছে। সকলেই ব্যতিব্যস্ত চেয়ে আছে সামনে। পুনরায় একই প্রশ্ন ধ্বনিত হলো। বিলাল রেমানের পুত্র নীলাদ্রি রেমান নীল, আপনি কি ৪৯ লাখ টাকা দেনমোহরের বিনিময়ে মরহুম আরমান রহমানের সুযোগ্য কন্যা রোজা রহমান চড়ুইকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি হলে বলুন কবুল। নীরবতা ক্রমে বৃদ্ধি পেতে থাকলো। সকলের উদ্বেগ, বিশেষ করে নিহাত এবং বেলাল রেমানের। আসমানের মানসিক অবস্থা সম্পর্কে তারা সম্পূর্ণ অবগত। অন্তিম মুহূর্তে নিজের সিদ্ধান্তে পরিবদল ঘটাবে না তো সে? দৃশ্যমানভাবে মুষ্টিবদ্ধ হলো আসমানের দুহাত। স্পষ্ট একটি শক্ত ঢোক কলাতকরণ করল সে। দ্বিধা তার অবয়ব জুড়ে খচিত যেন, দৃষ্টি জুড়ে এক অদ্ভুতের শীতলতা। নিজের চোখ বুঝলো আসমান, শক্তি সঞ্চয় করতে যেন ভাগ্য তাকে আরও একবার দাঁড় করিয়েছে অত্যন্ত সুতীব্র অনুভূতিপূর্ণ মুহূর্তের সামনে। অবোধ মস্তিষ্ক একবার চাইল সব কিছু জড়ভাবে উপেক্ষা করতে, পুনরায় অমানিসায় হারিয়ে যেতে। ঠিক তখনই বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল অবয়বটি, এক স্নিগ্ধ ঘেরা রমণী, যে নিজের স্বার্থ, যে নিঃস্বার্থভাবে তার তরে লুটিয়েছে সব কিছু। বিনিময়ে সামান্য সুখটুকু কি তাকে দেওয়া সম্ভব নয়? তাকে দূরে ঠেলতে কাব্যে এই অন্তর, বিলীন হবে অস্তিত্ব। অন্তরের জোরালো ধ্বনি প্রতিধ্বনি হলো সমস্ত হিমালয় জুড়ে। রক্ষা করব, ভাগ্যের মুখোমুখি হব, আপন সত্তার সঙ্গে লড়ব প্রয়োজনে বারংবার। কথা দিচ্ছি জ্যোৎস্না। অবশেষে নির্গত হলো ছোট্ট একটি পবিত্র শব্দটি। তড়িৎ গতিতে কাবিননামায় স্বাক্ষরিত হলো পরিচয়। পাশে বসে থাকা বেলাল দৃষ্টি মেলে অবলোকন করলেন, আড়ালে মুছে নিলেন চোখে জমা অশ্রুটুকুর ফোঁটাসমূহ। সম্পূর্ণ হলো কার্যক্রমটি। দুটি অন্তর বাধা পড়ল পবিত্র এক বন্ধনে। এবার কোনো খাত নেই, নেই কোনো মিথ্যার প্রলেপ, শুধুমাত্র নিখাত সত্য। সকলে কোলাকুলি করে খুশি বিনিময় ঘটাতে ঘটাতে নিয়ে ছাপিয়ে পড়ল আসমানের সামনে। দ্রুত তার মার্কশিট টেনে মুখে একটি খেজুর ঠুকিয়ে দিয়ে জড়িয়ে ধরল জোরালো ভাবে। আই এম সো প্রাইড অফ ইউর ব্রাদার। না পারতে হাসলো আসমান, পাল্টা আলিঙ্গন করলো নিহাতকে। এক প্রশান্তিময় আবেশ তার হৃদয় জুড়ে। অবশেষে সে সত্যি বিবাহিত। দৃষ্টিতে জমা আবেগ রুখতে জোরপূর্বক নয়ন বুজে নিল। এক দীর্ঘ নিঃশ্বাস নির্গত হলো বক্ষ থেকে। সে সফল হয়েছে। শুক্রিয়া মোনাজাতে অংশ নিল আসমান সকলের সঙ্গে। নিজের সকল অকথ্য অনুভূতির নিঃশব্দে পৌঁছলো যেন সৃষ্টিকর্তার দরবারে। কি চাইল সে? সামান্য একটু ভালো থাকার সুযোগ। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার কণ্ঠ পরিষ্কার করলো আসমান, পিছন ফিরে বারবার চাইল নিচতলা সিঁড়ির কাছে থেকে সকলের কথোপকথনের শব্দ বলে ভেসে আসছে
দাঁতে অধর চেপে কয়েক মুহূর্ত কি যেন ভাবলো, পরক্ষণে মাথা নেড়ে চিন্তা সমূহকে ঝেঁটিয়ে বিদায় করলো। ইতস্তত ভাব ছেড়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। তার স্পন্দন থেমে থাকলো যেন। সময়ের সঙ্গে সঙ্গে সোফায় বসে থাকা নববিবাহিত স্ত্রীকে লক্ষ্য করার সঙ্গে সঙ্গে বিকটভাবে হৃদযন্ত্র লাফিয়ে উঠল। তবুও বাহ্যিক অবয়ব শান্তই দেখালো, যেন অচল পর্বত দণ্ডায়মান আপন দৃঢ়তায়। একা একা বসে কিছুটা বিরক্তই হচ্ছিল রোজা, সঙ্গে খানিক চিন্তা, সবকিছু আদতে ঠিক রয়েছে তো। ওইদিকে আসমানের কি খবর? সামান্যতম সময়ের জন্য সাক্ষাৎ হয়নি। কল্পনা শক্তিতে হৃদয় পচে আঁকিবুকি কেটে গেল সে। হৃদয় অধিপতির এক কাল্পনিক চিত্র ফুটিয়ে তুলল, তাতে তার কল্পনা অতি সত্বর বাস্তবে পরিণত হলো। দরজার ছেলে ভেতরে প্রবেশ করতে দেখলো আসমানকে। কালো ফরমাল সুটে আবৃত তার অভিজাত অবয়বে নজর আবদ্ধ হলো না চাইতেও অজান্তেই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, মুখোমুখি হলো অনুভূতির স্বামীর। শিশিরে তরঙ্গ খেলে গেল শরীর জুড়ে, দৃষ্টিতে ভর করলো আবেগ অশ্র। ওই গ্রীষ্ম গহ্বরে বিলীন ঘটালো নেচার। কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে অন্তরে। চাঁদের দৃষ্টিও আজ হার মানিয়েছে সকল মাধুর্যকে। নির্লজ্জভাবে পর্যবেক্ষণ করলো জ্যোৎস্নাকে। আপাত মস্তক সামান্যতম লোকানোর চেষ্টা করলো না অভিব্যক্তি। ওই দৃষ্টিতে ফুটলো অসীম মুগ্ধতা। আমার নয়ন পটে তোমার অস্তিত্বের সুন্দরী মারৌকিক। কণ্ঠটি হৃদ বালুচরের অনুভূতির জলোচ্ছ্বাস খচালো। অশ্রুর ফোঁটা মুক্ত দানার মতন গড়িয়ে নামলো কপল থেকে। এগুলো ধীরে ধীরে দুর্বার দেয়াল গুড়িয়ে সন্নিকোচে এলো। ভাগ্যের চক্রে আবির্ভূত একজোড়া অপ্রার্থিব অস্তিত্ব। নিগুড় কালো বর্ণের তরুণে আবদ্ধ অমানিসা এবং প্রশান্তিময় শুভ্রতার স্নিগ্ধতায় সিক্ত তৃপ্তি একে অপরের সম্পূর্ণ বিপরীত, তবুও যেন এক সুতোয় গাঁথা। ঝুঁকলো রোজা অতর্কিতে নব্য বিবাহিত স্বামীকে সালাম করতে চাইল, কিন্তু আসমানের দুবাহু তাকে থামিয়ে দিল মাঝপথে। উত্তোলন করে হাত জোড়া আপন মুঠোয় পুলো ঠেকালো পাথর কঠিন প্রশস্ত বুকে। স্ত্রীর স্থান স্বামীর পদক্ষেপে নয়, অন্তর্জুড়ে। কণ্ঠটি শান্ত থাকতে দিল না, বজ্র ঝড় তুলল হৃদয়াঙ্গনে। এগুলো রোজা নিজেকে লুটিয়ে দিল অমানিসার আলিঙ্গনে। খামতি রাখলো না আসমানও, জড়িয়ে নিল এক পশলা অনুভূতিকে শক্তভাবে। রোজার অশ্রু তার শার্ট সিক্ত করলো ক্রমশ। বাধা দিল না শুধু, চুলের ওপর আলতোভাবে হাত বুলিয়ে গেল। তার কোমর জড়লো বিবাহিতা স্ত্রীর বাহু আঁকড়ে ধরলো তাকে আঙুলের ভাঁজে ভাঁজে। বিড়বিড় করলো, আমার চাঁদ। বড় জ্যোৎস্না। নমনীয় কণ্ঠস্বরটির জবাব ভেসে এলো তৎক্ষণাৎ। সামান্য কাঁপলো রোজা অনুভূতির গাঢ়ত্বে। আবারও শুধলাম, চাঁদ। জ্যোৎস্না। চাঁদ। আমার চাঁদ। বারবার চাঁদ বলে ডাকছো কেন? মুখ তুলল রোজা, উপরে তাকিয়ে অশ্রুসিক্ত হাসি মাখা অধরে জানালো, তুমি জ্যোৎস্না ডেকে উত্তর করছো, বারবার শুনতে ইচ্ছে করছে। তাকিয়ে থাকলো আসমান ওই তারকা খচিত নয়ন জোরে। অনুভব করলো তার নয়ন জোড়াও ক্রমশ সিক্ত হয়ে উঠতে বাধ্য হচ্ছে। এই রমণী তার অটল হিম শীতল হিমালয়কে এক লহমায় ঘুরিয়ে দিয়েছে, দূর করেছে সকল দ্বিধা দ্বন্দ্বকে। অবশ্যই সত্যের পবিত্র সম্পর্কে আবদ্ধ তারা। এই পথ চলা আজীবনের আপন আপন প্রতিজ্ঞায় প্রত্যেকেই বলিয়ান। মোকাবেলা করবে ক্রুভাগ্যের, একসঙ্গে হাতে হাত মিলিয়ে রক্ষা করবে একে অপরকে আপন আলিঙ্গনের মাঝে। তৃপ্তিময় না হোক আমার নিশায় ছেয়ে যাক জীবন, তবুও একে অপরের শক্তি হয়ে কঙ্কাটাকীর্ণ পথ পাড়ি দিতেও যেন কোনো ভয় নেই। প্রতিশ্রুতির স্বরূপী যেন আসমানের ডান হাতের আঙুলের ফাঁকে একে একে আবদ্ধ হলো রোজার আঙুল সমূহ। কপালেও ঠেকলো কপাল, বুঝে এলো নয়ন জোড়া। দরজার পেছন থেকে দৃশ্যটি লক্ষ্য করতে থাকা নিহাত, চারুলতা এবং বেলাল হাসি মাখা ছোটে নিঃশব্দে দরজা চাপিয়ে বিদায় নিল খুশি মনে। আজ অমানিসা সমর্পণ করেছে নিজেকে তৃপ্তির দুয়ারে। কোনো মহাকাব্যের সূচনা ঘটাবে এহেন আত্মসমর্পণ? পুনরায় বিচ্ছেদ, নাকি এক ভালোবাসাময় উপাখ্যান? অভূতপূর্ব স্মরণীয় দিনটির সমাপ্তি ঘটেছে নগরে, নেমেছে রাত্রে। হিমশীতল বায়ু প্রভাব ঘটিয়ে বিস্তার ঘটিয়েছে প্রকৃতি জুড়ে। স্থানে স্থানে কুয়াশার দৌরাত্ম্য।
কাচের আবরণে লিপটে তা পরিণত হয়ে চলেছে শিশির ফোঁচায়। রাত্রির আধার ছিঁড়ে গগন উদিত হয়েছে এক ফালি চাঁদ। উজ্জ্বল তার চোখ ধাঁধানো, শীতলতার ধোঁয়াশা ভেদ করে ধরিত্রীতে স্নিগ্ধতায় সিক্ত করেছে সে আপন জ্যোৎস্নায়। মেঘ তীর বিস্তৃত কক্ষটির বিছানায় চুপটি করে বসে আছে রোজা। হৃদস্পন্দন তার হার মানিয়েছে তেজস্বী অশ্বকেও। লাজ খচিত দৃষ্টিতে আনমনি চারিপাশে দৃষ্টিপাত করে চলেছে। এখন পর্যন্ত তার বিশ্বাস হয়ে উঠছে না সেই বিবাহিত নিজের চাঁদকে আপন রূপে লাভ করিয়েছে। ভাগ্য এতটা সহনশীল কবে থেকে হলো তার প্রতি? পুনরায় রেমান পরিবারের বাসভবনে ঠাঁই হয়েছে তার, তবে এবার কোনো প্রকার আশ্রিতা হিসেবে নয়। এই তার অধিকার। আজ থেকে এই বাড়িটি তার নিজেরও। ভাবতে কেমন শিরশিরে তরঙ্গ খেলে গেল হৃদয় জুড়ে। আশেপাশে তাকালো এক বনিদি এবং বনিদি আধুনিক বৈশিষ্ট্যের মিশেল স্থাপত্য জুড়ে। শুভ্রতার ছোঁয়া দেয়ালে দেয়ালে চার প্রান্তে টেরাকোটা সম্মিলিত কারুকার্য খচিত। একদম মাঝখানে বিছানা। পেন্ট হাউসের কিছু আসবাব এখানেও স্থানান্তরিত করা হয়েছে, তবে স্থান বদল এবং নতুনত্বের কারণে সবকিছু প্রথম দেখছে এবং অনুভূত হচ্ছে। চেনার মাঝে শুধু কালো চেজি বিয়ার, যেটি সব থেকে উপরে তাকে অতি যত্নে কৃত্রিম ফুলের আশেপাশে সজ্জিত, তা পর্যবেক্ষণ করে রোজা। কক্ষটির আশেপাশে বিস্তৃত বারান্দা সংযুক্ত একটি স্বচ্ছ স্লাইড জোর দিয়ে পৃথক করা। বারান্দায় অত্যন্ত সুন্দর মেঝেতে বেছানো কার্পেট, যাতে বালিশ কুশনে কমতি নেই। চাইলেই কম্বল নিয়ে রাত কাটানো সম্ভব অনায়াসে। তবে রোজার মূল আকর্ষণীয় বিষয়বস্তু বর্তমানে বিছানায় সাজসজ্জা। সম্পূর্ণ কালো চাদরের উপর রজনীগন্ধা ছড়িয়ে একটি হৃদয় চিহ্ন আঁকা হয়েছে। বেডসাইড টেবিলে তাজা টিউলিপ ভাসছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকা সত্ত্বেও স্থানে স্থানে সুঘ্রাণ সম্মিলিত মোমবাতি প্রজ্বলিত, যার সুবাসে সম্পূর্ণ কক্ষ পরিপূর্ণ। আসমান আনমনে ঢোক গিলে তা লক্ষ্য করল রোজার দৃষ্টি, যেন এই অনুধাবন করছে যে আজ তার ভাসর রাত, বিয়ের প্রথম রাত। কতই না স্বপ্ন বোনা থাকে প্রত্যেক রমণীর জীবনে এই বিশেষ রাত্রি ঘিরে। কিন্তু অদ্ভুত হলে সত্যি, রোজা তেমন কোনো বাসনা নেই। কোনোদিন ভাবার সুযোগ হয়নি। জীবনের সঙ্গে সংগ্রাম করেই অতিবাহিত হয়েছে তার যোগ। যখন কারো অনুভূতিতে জড়ানোর পালা এলো, তখন দোলাচলে দ্বিধাদ্বন্দ্বে চুরমার হলো অন্তর। বারংবার ভয় হতো এই হৃদয়ে অমানিসাকে ঘিরে স্বপ্ন বোনার ভয়। কল্পনাও করেনি কোনোদিনও তার ভাগ্য তাকে এই পর্যায়ে টেনে এনে দাঁড় করাবে। সবটা যেন বাস্তব হয়েও পরাবাস্তব, অপ্রার্থিব হয়েও রূপকথার ন্যায় চমৎকার। উঠল রোজা। কক্ষের ডিজিটাল ক্লক জানাচ্ছে সময় রাত 11টা বেজে 20 মিনিট। আনমনি সে হেঁচে গেল তাকের কাছে, তাকিয়ে রইল রক্ষিত চেডি বিয়ারটির উদ্দেশ্যে। আসমানের অংশ কেমন ছিল সে দেখতে? নিশ্চয়ই পিতা মাতার মতোই অভূতপূর্ব। রোজা যদি চায়, আসমান কি তাকে দেখতে দিবে? মেঘকে একটিবার অবলোকন করা কি সম্ভব হবে? আপন মনে একটি দীর্ঘশ্বাস নির্গত করল রোজা। অজান্তেই তার ডান হাতটি ছেঁকল নিজের উদরে। মৃদু হাসি নিয়ে ভাবল, কোনোদিন কি আসমানকে ছোট্ট একটি আসমান উপহার দেওয়ার সৌভাগ্য হবে তার। খুট করে দরজা খোলার শব্দে ঘুরে তাকালো রোজা। ভেতরে প্রবেশ করতেই দেখলো আসমানকে। স্যুট খুলে ফেলেছে, বাহুতে ঝুলছে তা ইন করা শার্টও বেরিয়ে এসেছে বেল্টের বাইরে। এক হাতে কলার ঢিলে করতে করতে এগিয়েছে। রোজা লক্ষ্য করে থমকে গেল, স্থবির হয়ে পড়ল। সম্পূর্ণ নিকোষ আধার দৃষ্টিতে সামান্য বিস্ময় দেখা দিল, যেন রোজার উপস্থিতির কথা বেমালুম ভুলে বসেছে সে। অনুধাবন করে মৃদু হাসলো রোজা নিঃশব্দে। তাতে একটি ঢোক গিলে অতি দ্রুত দৃষ্টি হটিয়ে কণ্ঠ পরিষ্কার করলো আসমান। তুমি এখনো ঘুমাওনি? ঘুমাবো? এই রাত ঘুমানোর রাত বুঝি? মেশিনের মাঝে বিব্রত বোধ লক্ষ্য করে মস্তিষ্কে দুষ্ট বুদ্ধি খেলে গেল রোজার। তার কৌতুক কাজ হলো বই কি। প্রথমবারের মতন আসমানকে লজ্জাবোধ অনুধাবন করতে দেখা গেল, যেন অস্বস্তিতে ভুগছে। ক্রমেই নিজের কলা টানাটানি করে চলেছে। কি যেন ভাবলো কয়েক মুহূর্ত, তারপর অতর্কিতে চাইল রোজার উদ্দেশ্যে। তাকের পাশে হেলান দিয়ে দাঁড়ানো রোজা হঠাৎ অমানিসার দৃষ্টির পরিবর্তন খেয়াল করে বরফে পরিণত হলো। হাতের
স্যুটখানা বিছানায় ফেলে আসমান এগুলো শার্টের উপরে বোতাম জোড়া উন্মুক্ত করলো, তাতে তার শুভ্রতম ত্বকে উদ্ভাসিত তীক্ষ্ণ হাড় প্রদর্শিত হলো। দু হাতে কাফ খুলে ক্রমশ এগিয়ে যেতে থাকলো রোজার পানে। অজান্তেই শক্ত একটি ঝোঁক কঞ্চনালী বেয়ে উগরে নেমে গেল রোজার। অনুভব করতে পারছে স্পন্দন তার বাঁধনহারা হয়েছে। তার সন্নিকটে পৌঁছে ঝুঁকলো আসমান। কিঞ্চিত কম্পিত শরীরে সম্মোহিত চাহনি রোজার অমানিসার অবয়ব যেন লুটেছে তার সর্বস্ব। নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠেছে। আরও একটু ঝুঁকে নিগড় দৃষ্টি মেলালো আসমান। উদ্ভ্রান্ত অস্থির সত্তায় আঙুল বাড়িয়ে তার মাস্কটি চেনে নামিয়ে নিল রোজা। শান পরে অবলোকন করলো চাঁদের কলঙ্ক। অতি আপন তা ইচ্ছে হলো ছুঁয়ে দেয়, কিন্তু মুহূর্তে এটি নষ্ট করতে ইচ্ছুক নয় সে। সুব্রতার মুখাবে বেহায়া দৃষ্টি বুলিয়ে সে থামল। পুষ্ট অধরে ঢেউ খানো পত্রপল্লব যেন সিক্ত শিশিরের প্রজ্বলন রেখায় নিশ্চয় অধিকার জন্মেছে এর স্বাদ আস্বাদনের। তথাপি নারী ছিল লাজুকতা ত্যাগ করা সম্ভব হলো না অপেক্ষা শুধুমাত্র স্বামীর আগ্রহের। অধৈর্য দমিত হলো শাড়ির আঁচলে জোরালোভাবে আঙুল চেপে। কেনাই আসমানের মৃদু আর্দ্র কণ্ঠস্বর হৃদয় মোহ জাগ্রত করল। স্বয়ং সক্রিয়ভাবে বুঝে এলো নয়ন। এক মুহূর্ত উষ্ঠ চেপে তা উন্মুক্ত করল রোজা। কিঞ্চিত ফাঁক হলো হৃদয় রাজের আমন্ত্রণে। প্রতিটি রোমকূপ জুড়ে যেন সুখের প্রসবন ঘটে চলেছে। এক মহা অগ্নুপাতের প্রস্তুতি অনুভূতিদের। আসমানের ত্বকের উষ্ণতার ছোঁয়া লাগলো কপালে। এরপর মৃদু একটি গড়গড় শব্দ। ঝট করে দৃষ্টি মেলে রোজা লক্ষ্য করলো তার বাম পাশের টেবিলে ড্রয়ারটি খুলেছে আসমান। সেখান থেকে একটি ছোট্ট বইয়ের মতন দেখতে জিনিস বের করে এক লহমায় নিজের উষ্ণতা কেড়ে সরে দাঁড়ালো দৃষ্টি জুড়ে। তার কৌতূহল ওই পুষ্ট অধরে সামান্য তীর্যক কৌতুক রেখা। এভাবে পাখির চঞ্চুর মতন ঠোঁট উঁচু করে রেখেছো কেন? মুহূর্তে উত্তেজনা কখন যে রমণীর অধর প্রস্তুত করেছে চুম্বনের উদ্দেশ্যে খেয়ালই হয়নি। চকচকে রক্তিম লালিমায় ছেয়ে গেল রোজার সম্পূর্ণ মুখে। চোচের উপর হাত রেখে প্রসারিত দৃষ্টিতে দেখলো আসমানকে। মনে হলো যেন আপন মনে মিটমিট করে হাসছে অমানিসা। অনুভূতি গুড়িয়ে পারদর্শী আসমান ফিরে এসেছে নিজের সহজাত বৈশিষ্ট্যে। আরও একবার ঘটিয়েছে অচিন্তনীয় বিষয়বস্তু। শুধুমাত্র রোজা একাই তাহলে কামনা করেছিল। ক্রোধ এবং লজ্জার মিশ্রিত অনুভূতি অনুভব করে রোজা এক ধাক্কা আসমানকে সরালো সামনে থেকে। ইডিয়ট। তুমি কি আকাশ কুসুম কল্পনা করছিলে রোজা? ঘোড়ার আন্ডা। গজগজ করতে করতে পরিধানের শাড়িতে ঝংকার তুলে রোজা বিছানার কাছে এলো। আসমানের দিকে থেকে মুখ ফিরিয়ে উল্টেও দাঁড়ালো। বিড়ি করে কাঁপছে তার শরীর। এই ছেলে তার সকল আশা নর্দমায় পানি ফেলে দিল। সেই বা এত বোকা হলো কিভাবে? কপাল চাপড়ালো নিচের। এই মেশিনের ফাঁদে কিছুতে পড়া যাবে না। একদম চালু মাল এই পাবলিক। ক্রোধ দর্শন করাতেই যেন একে একে নিজের অলংকার খুলে সশব্দে বেড সাইডের টেবিলে রাখতে লাগলো রোজা। ধারে কাছে থাকা মোমবাতিগুলো তার ফুয়ে নিপতে বাধ্য হলো। চেয়ে চেয়ে দেখলো আসমান। সদ্য হাতে তুলে নেয়া চেক বইটি টেবিলের উপর রেখে একটি দীর্ঘশ্বাস ফেলল। কি যেন ভাবলো মুহূর্ত কয়েক। অতঃপর নিজেকে প্রস্তুত করে ঘুরে উল্টো ধীরে ধীরে হেঁচে উপস্থিত হলো স্ত্রীর নিকট। নিজের চলির পিন খুলতে ব্যস্ত রোজা তার উপস্থিতি অনুভব করলো। ফিরে তাকালো না। দেয়ালে সংযুক্ত আয়নাশৈলীর মাঝে আপন প্রতিচ্ছবি লক্ষ্য করতে করতে কাজ সারছে সে। গুড নাইট বলার প্রয়োজন নেই, তুমি ঘুমাতে পারো। আর হ্যাঁ, চিন্তা নেই, আমি সোফায় ঘুমাবো। নববধূর অভিমান ঝরে পড়ল প্রত্যেকটি ভাগ্যে। তাতে মুষ্টিবদ্ধ হলো আসমানের দুহাত। ভুল করে ফেলেছে সে। দাঁতে অধর কামড়ে ধরে কয়েক সেকেন্ড চিন্তায় ক্ষেপণের পর অবশেষে দূরত্ব মেচালো। রোজার পেছনে দাঁড়িয়ে তার অবয়বে স্পর্শ করলো আপন বলিষ্ঠ শরীর। নেকলেস হাত দেয়া রোজা স্থবির হলো। প্রতিচ্ছবিতে আসমানের মাঝে ভিন্ন এক গভীরতর আস্ফালন লক্ষ্য করা যাচ্ছে। তার নিঃশ্বাস রুদ্ধ হয়ে করে অমানিসার ডান হাতটি উঠে এলো রোজার গ্রীবায়। লম্বাটে আঙুলে পেঁচিয়ে ধরল নেকলেসের অংশ। একটি মাত্র টান। কিঞ্চিত হিসিয়ে উঠল রোজা।
নেকলেসটি বেপরার পতন ঘটল মেঝেতে। আসমান, উচ্চারণে শিশির করে উঠল সর্বাঙ্গ, অনুভূতির শীতলতা বইল শিরা উপশিরা জুড়ে। আসমানের আঙুলগুলো পেঁচিয়ে গেল রোজার গিবায়, আলতোভাবে বুলিয়ে চলেছে আঁকিবুকি। শুধুমাত্র স্পর্শ যে এতটা গভীরতা ধারণ করতে সক্ষম তা অনুধাবন সম্ভব হয়নি রোজার পক্ষে। হারমোনি বুঝে এলো, দৃষ্টি কুচকে এলো সেও, অনুভবে মনোযোগী সমস্ত অস্তিত্ব নিজের মাঝে। আসমান যেন মিশিয়ে ফেলল তাকে, গলাতকরণ ঘটল সম্পূর্ণ। কোমর জুড়ে শক্তিশালী হাতের উপস্থিতি, অপরদিকে গ্রীবার অংশ জুড়ে নিগুড় স্পর্শ। রোজার সর্বাঙ্গ থেকে থেকে কাঁপতে লাগলো অজানা সন্নিকটতা আশঙ্কায়। আসমানের শীতল আঙুল উঠল তার চিবুকে, অতঃপর নমিত হলো কানের লতি ছুঁয়ে নেমে এলো কাঁধে। শাড়ির আঁচলের অন্তরালে প্রবেশ করলো ইঞ্চি কয়েক। ছোটে ঠোঁট চেপে দৃষ্টি মেলল রোজা। আসমান নিজের আপন দুনিয়ায় রয়েছে। প্রতিচ্ছবির তার দৃষ্টি জুড়ে ঠিকই মোহ নেই, বরং যান্ত্রিকতা। ঘনভ্রুজোড়া কেন্দ্রভূত হয়েছে মনোযোগে, যেন স্নেহের ছোঁয়া নয় বরং পরীক্ষার অঙ্ক করছে হিসেব করে। সকল অনুভূতি যেন বিদায় নিল রোজার। বাস্তবতার চাদর আচ্ছাদিত করলো অন্তর। নিয়ন্ত্রণ হারা আসমানের হাত তার কোমরের আচ্ছাদন সরিয়ে অভ্যন্তরে প্রবেশ করতে চাইল ত্বক ছুঁয়ে দেখার উদ্দেশ্যে। অভাবনীয় কম্পনে রোজার দৃষ্টি এড়ালো না, স্থির কণ্ঠে উচ্চারণ করল। আসমান, কোনো প্রতিক্রিয়া নেই, একই যান্ত্রিকতা লিপ্ত মেশিন, যেন ব্যাটারি ভরে চালু করে দেওয়া হয়েছে। জ্বালানি নিঃশেষ না হওয়া অবধি নিজের কর্মসাধন করে যাবে না সে। এবার দৃঢ়তা আনলোর কণ্ঠে রোজা। চাঁদ থামো, প্রয়োজন নেই। অতর্কিতে থমকালো আসমান, আয়নায় শৈলীতে চাইল। ভারী নিঃশ্বাস প্রশ্বাসে ওঠানামা করছে বক্ষ, হাঁপাচ্ছে বিনা কারণে। দৃষ্টি সম্পূর্ণ উদ্ভ্রান্ত, জল করে উঠল কিছু গহ্বর অব্যক্ত অনুভূতিতে। তারপরই মুখ গুজল রোজার কাঁধে, উভয় বাহু জড়িয়ে গেল তার অঙ্গে আবেগীয় আলিঙ্গনে। সামান্য সিক্ততা অনুভব হলো রোজার আপন কাঁধে। এরপরই অনুশোচনা ভেসে এলো। সরি, ইটস বিস্তৃত অধরে হাত বাড়িয়ে আসমানের গাল ছুঁয়ে দিল রোজা। চুলে এলোমেলো স্নেহে বুলিয়ে মৃদু কণ্ঠে জানালো, ওকে, ইটস টোটালি ফাইন। আসমানকে ধাতস্থ হতে সময় দিল রোজা। তারপর আলিঙ্গন ভেঙে তাকে ধীরে ধীরে বিছানায় বসালো। মাথা নত করে রইল অমানিসা। সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে মুখ তুলে তাকালো। চাঁদ, সব ঠিক আছে, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, কষ্ট পেও না প্লিজ। অত্যন্ত আদরে শোনালো রোজার কণ্ঠস্বর। দুহাতে আসমানের মুখ স্পর্শ করে নিজের দিকে ঘোরালো, দৃষ্টি মেলালো অধর মেলায়। আমি দুঃখিত, তোমাকে সুখ দেওয়া আমার পক্ষে সম্ভবপর নয়। খুবই নিষ্ঠুর আমি। অনুভূতির উদ্গীরণ বড়ই অসাধ্য। মৃদু হাসি ধরে রেখে শুনে গেল রোজা, তারপর মাথা নাড়ল। একদমই নয় আসমান, একদমই নয়। আমি বুঝতে পারছি তোমার অন্তরে এখনো ভয় রয়ে গিয়েছে। নতুনকে গ্রহণে সময় লাগবে বৈকি। আমি একটু অভিমান করিনি, বিশ্বাস করো। তবু বিষাদে পূর্ণ আসমানের চিত্ত। রোজা আরেকটু এগোলো, কপালে কপাল স্পর্শ করে জানালো, সময় নাও প্রিয়, সময় নাও প্রিয়, আমি অপেক্ষা করব। তোমাকে সম্পূর্ণভাবে আপন করে পাবার অপেক্ষা যদি সারা জীবনেও না মেটে, তবুও ক্ষেত নেই। আমি জানি তুমি আমার পাশে আছো। তোমার উপস্থিতি, তোমার আলিঙ্গন, তোমার কণ্ঠস্বর, তোমার চাহনি যথেষ্ট। দুঃখিত। দুঃখিত হইও না। নিজেকে সময় দাও, তোমার হৃদয় যা চাইবে তাই করো। আমি তো আছি তোমার সঙ্গে, থাকবো, কখনো ছেড়ে যাব না, কথা দিচ্ছি। চিত্রলেখার কথা ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে যেন আমি বিশ্বাসঘাতকতা। আসমানের অধরে তর্জনী ছাপল রোজা। নির্বাক দৃষ্টিতে আপন উৎসাহ মিশিয়ে পড়ল, তুমি বিশ্বাসঘাতক নও, তোমার প্রেম অমর। তাই তো তোমার এমন সুতীব্র অনুশোচনার অনুভূতি। যে থাকলো আসমান এক দৃষ্টে। রোজা তার কাঁধে হাত ছুঁয়ে কোমল হাসিতে উচ্চারণ করল, জোরপূর্বক মিলন চাই না চাঁদ, না নিজের প্রতি না তোমার প্রতি। ভাগ্য যখন এক সূত্রে আমাদের গেঁথেছেই, তখন অনুভূতিও জন্ম নেবে আপন মহিমায়। শুধু একটু সময়ের অপেক্ষা, তাই তো? ধৈর্য ধারণ করেছি সারাটা জীবন। আর একটু করতে ক্ষতি কি? একটুখানি হাসো, তোমাকে হতাশ দেখতে ভালো লাগে না।
অবশেষে দীর্ঘশ্বাস নির্গত করে সামান্য হাসি ফোটালো আসমান। এই তো। ধন্যবাদ। এবার বলো তো, তুমি ওই ড্রয়ার থেকে কি বের করেছিলে? প্রসঙ্গ পাল্টাতে আগ্রহী রোজা। আসমানকে অবসাদগ্রস্ত দেখতে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না। মাথা হেলিয়ে টেবিলের দিকে চেয়ে আসমান জানালো। চেক বই নিয়ে আসো। রোজা বাধ্য হয়ে উঠল চেক বই এবং তার সাথে থাকা কলমটি নিয়ে এসে আসমানের হাতে দিল। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এটা দিয়ে কি হবে? তোমার দিনমোহরের টাকা। চেক বইয়ের পাতায় কলম ছুঁয়ে এসে বিড়বিড় করলো আসমান। রোজা পিছু তুলে সন্ধিয়ান প্রশ্ন ছুড়ল, এত দ্রুত পর করে দিতে চাও? দিনমোহরের সঙ্গে পর করে দেওয়ার কি সম্পর্ক? আমি যতদূর জানি স্ত্রীর কাছে তা অতি সত্বর পরিশোধ করে দেওয়াই উত্তম। এত জানলে কবে থেকে? আসমান রোজার দিকে ফিরল। দিনমোহর একজন স্ত্রীর অধিকার রোজা। তবু কিঞ্চিত চিন্তিত হয়ে তাকিয়ে থাকলো নববধূ। আসমান ডান হাতে তার চিবুক স্পর্শ করে নমনীয় কণ্ঠে প্রকাশ করল, আমি চাই তুমি স্বাধীন থাকো, ছোট বড় কারণে যেন সবসময় আমার কাছে ছুটে আসতে না হয়। তোমার ইচ্ছা হয়েছে এটা করবে, করে ফেলো। ইচ্ছা হয়েছে সেটা কিনবে, কিনে ফেলো। আপন স্বপ্ন পূরণ করার সম্পূর্ণ অধিকার তোমার রয়েছে। তার জন্য কারো মুখাপেক্ষী হওয়ার দরকার নেই, আমারও নয়। আসমানের বক্তব্যে যেন সম্মোহিত হয়ে পড়ল রোজা। এই বান্দা এভাবে ভেবেছে সে কল্পনাও করেনি। সত্যিকার অর্থে বিয়ের পর তার চাকরি করা সম্ভব নয়। ক্যাফে লোফাইয়ের দায়িত্ব ছাড়তে হবে, টিউশনি অসম্ভব। ফাউন্টেন পেন অবশ্য চালিয়ে যাওয়া যাবে, কিন্তু তাতে কতটুকুই বা প্রয়োজন মিটবে? বিয়ে উপলক্ষে সকল জমা খরচ হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারটা এখনো বাকি। রোজার যে বৈশিষ্ট্য তাতে কখনোই মুখ ফুটে কারো কাছে চাইতে পারবে না। বিষয়টি কি আসমান আগেই ধারণা করেছে? উপলব্ধি হতেই আবেগ পরিপূর্ণ হলো অস্তিত্ব। 20 লাখ দিচ্ছি, চেকটা রেখে দিও। বাকিটা যখন প্রয়োজন মনে করবে চাইবে। চেকে সাইন সম্পূর্ণ করে সেটা রোজার দিকে এগিয়ে দিল আসমান। গ্রহণ করে হাসলো রমণী। কিউ, আজ থেকে তুমি আমার প্রদীপের জিন। তুমি কি তবে আলাদিন? যদি চাও তবে হতে পারি তোমার জেসমিন। হাসলো আসমান। মৃদু গলরল তুলে পঙ্গুত্তি খেলাটা দারুণ লেগেছে তার। রোজা বিছানা ছেড়ে উঠল। চেকটি সযত্নে ড্রয়ারে নিজের হ্যান্ড ব্যাগে রেখে ফিরে এলো। খোলা চুলে খোপা তুলে বলল, তুমি তাহলে এখন বিশ্রাম নাও, আমি বিছানা গুছিয়ে দিচ্ছি। সত্যি সত্যি ফুল সরানোর কাজে লেগে পড়ল রোজা। এক প্রান্তে বসে হাহাকার অনুভব করলো আসমান তা পর্যবেক্ষণ করে। অতি বিশেষ এই রাত্রির তবে এমন সমাপ্তি ঘটবে কেন? আড়ম্বরতা নেই, নেই কোনো প্রকার সুখস্মৃতি স্মরণে রাখার মতন। ব্যাপারটা কি উচিত হলো? নিজেকে বড় শূন্য অনুভূত হচ্ছে তার। আপন অস্তিত্বকে ভৎসনা করবার ইচ্ছে জাগছে। আসমান, হঠাৎ তাকে ঘুরে তাকিয়ে আসমান খেয়াল করলো তাকের কাছে দাঁড়িয়ে আছে রোজা। একটি হাত ছুঁয়ে দিচ্ছে এক পাশে স্ট্যান্ডে ঠেকানো কালো বনের গিটারটিকের মুগ্ধতা নিয়ে পর্যবেক্ষণ করে চলেছে সে। তুমি গান গাইতে পারো? সামান্য। আমাকে একটা গান শোনাবে? ও, নিস্তব্ধতা অতঃপর ধ্বনিত হলো, চিত্র ছাড়া কাউকে কোনোদিনও শোনাইনি, ভালো লাগে না। আচ্ছা। কণ্ঠে স্পষ্ট মিশ্রিত বিষাদটুকু আসমান উপলব্ধি করতে বেগ পেল না। রোজা তাকে জোর করলো না কোনো প্রকার। বিছানার কাছে ফিরে এলো, এক পাশে বসলো। দীর্ঘ এক মুহূর্ত নৈশব্দ, তারপর অতর্কিতে উঠল আসমান। গিটারখানা বাগড়ে ফিরে এলো বিছানার কাছে। বিস্মিত হয়ে থাকা রোজার উদ্দেশ্যে এক নজর চেয়ে অনেকদিন গাইনি, মন্দ হলে আমার দোষ নেই। টিউনিংয়ে মনোযোগ দিল। চেয়ে রইল রোজা। বিনা কারণেই তার আঁখি ছলছল হলো, অধরে প্রস্ফুটিত হলো মন কাড়া এক হাসির পুষ্পধারা। বিছানায় উঠে বসে আসমানের মুখোমুখি হলো। অত্যন্ত আগ্রহ এবং অনুভূতিতে পর্যবেক্ষণ করতে লাগলো হৃদয়স্বরকে। আঙুলগুলো তার বয়ে চলেছে গিটারের ফ্রেট বোর্ডে। মুহূর্তেই সম্পূর্ণ গুমট কক্ষ ভাসিয়ে তুলল সুরের মূর্ছনা। শীতল এক বায়ুর ঝাপটা খেলে গেল অভ্যন্তরে। সম্পূর্ণ বিষাদ মুছে তার সঙ্গে ওই শ্রুতিমধুর কণ্ঠস্বর প্রতিধ্বনি হলো আপন আলোড়নে। সেদিন ভোরে বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে এই শহরে, ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেয়ার প্রেরণা, যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্থে কেনা সুর ম্রিয়মান দুঃখের ছায়ায়। হারিয়েছে রোজা অমানিসার তরে, তার মুগ্ধ দৃষ্টিতে মিলেছে আসমানের দৃষ্টি। না বলা সকল কথার যেন তার কণ্ঠে সুর হয়ে ঝরে পড়েছে রোজার হৃদগহীনে। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতায় আমার অনুভবে। আর নয় আধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভোরে মন অন্তরহীন রঙিন এক উৎসবে। বিলীন হলো দুটি অস্তিত্ব একে অপরের মাঝে, নিগুড় কণ্ঠের জাদুতে অনুভূতির মিশ্রণে হারালো তারা একে অপরকে। পরোয়া করল না রাত্রির, পরোয়া করল না নৈশব্দের গুনগুনিয়ে নিজেও কণ্ঠ মেলালো রোজা। আসমানের অদর বিস্তৃত হলো তাতে, নিকটে স্বরে ঝুঁকে সুরে সুর মিলিয়ে গিয়ে চলল। আনন্দ। একটা সময় শ্রিয়মান হয়ে এলো তবুও থমকালো না গুঞ্জন। গুনগন কণ্ঠে সঙ্গীতের আবহ ধরে রেখে আসমান প্যান্টের পকেটে হাত বলো, ছোট্ট একটি মখমলি বক্স বের করে রোজার হাতটি চিনি নিল। বাকরুদ্ধ হয়ে প্রসারিত দৃষ্টিতে চেয়ে রইল রোজা। তার বাম হাতের মধ্যমায় সযত্নে একটি আংটি পরিয়ে দিল আসমান, যেন তাদের পবিত্র বন্ধনের সাক্ষী। অশ্রুজল ঠেকানো কষ্টসাধ্য হলো তৃপ্তির নিজ অধরে তুলে ধরে আলতোভাবে ছোঁয়ালো অমানিসা। তিরতির করে কাঁপলো রোজা অনুভূতি গাঢ়ত্বে। তার মুখ স্পর্শ করে নিকটে টানলো আসমান, ললাট স্পর্শ করলো আপন অধরে। দীর্ঘ মুহূর্ত জুড়ে ঘটল সকল অব্যক্ত অনুভূতি মালার বিনিময়। অতঃপর এক অমোঘ আলিঙ্গন, বিছানায় লুটায়িত হলো উভয় অস্তিত্ব। আসমানের প্রশস্ত ভরসার বক্ষে আশ্রয় নিল রোজা। বারান্দার থেকে বয়ে আসা ঝিরিঝিরে হিমশীতল বায়ুতে যত কম্পিত হলো তত শক্তভাবে একে অপরকে নিজেদের মাঝে জড়িয়ে ধরল। আর কোনো শব্দ উচ্চারণের প্রয়োজন অনুভব নেই প্রকাশ্যে। এই রাত্রি ব্যর্থ নয়, বরং পরিপূর্ণ। এক রূপকথার চাইতে চমৎকার এই রাত্রির মায়াজাল, যা রচনা করেছে এক নব্য সূচনার। নতুন এক সকাল, নতুন জীবনের সূচনা। দিবাকর আজ মিষ্টি রোদের প্রজ্বলন উদ্ভাসিত করেছে সমগ্র জগৎকে। তীব্র শীতের আবহ ভেদ করে যেন সামান্য একটু প্রশান্তি বিলানোর প্রচেষ্টা। ভারী কম্বলের অভ্যন্তরে উষ্ণতা অস্তিত্ব মুড়িয়ে রয়েছে আসমানের। মধুর রোদের হাতছানি উকি দিয়ে চলেছে তার বদ্ধ চোখের পাতায়। আর মোরা ভাঙলো, মিটমিট করে দৃষ্টি মেলে চাইলো। প্রথমটা অনুভূত হলো যেন স্বর্গে রয়েছে সে। পাশে তাকালো, বিছানা শূন্য, কেউই নেই। তবুও যেন মানুষটির অনুভব মিশে রয়েছে সম্পূর্ণ কক্ষ এবং এই বিছানার চাদরের পরতে পরতে। সে আর একলা নয়, তার জীবনে হাতে হাত রেখে চলার মতন একজন সঙ্গিনী রয়েছে, তার অর্ধাঙ্গিনী। অনুভবটি অনুভূতহীন অধরেও কিঞ্চিৎ তৃপ্তির রেখা ফোটালো। ঘড়ির রিডিং সময় জানান দিচ্ছে সকাল 8:35। নিজেকে টেনে তুলো আসমান। গতকালের ক্লান্তির পর আজ বেশ তাজা লাগছে। ক্লোজেট থেকে লং স্লিভ ওভারসাইজ সোয়েট শার্ট আর ট্রাউজার নিয়ে বাথরুমে গেল। গোসল ছেড়ে তোয়ালেতে চুল মুছতে মুছতে আপন মনেই ঘর ছেড়েকে বেরিয়ে এলো। আজ শরীরচর্চা করবার ইচ্ছে হচ্ছে না, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়া দরকার। সিঁড়ির ধারে পৌঁছতে সুঘ্রাঞ্চি নাকে ছেকলো বিশুদ্ধ ঘিয়ে ভাজা পরোটার ছিমছিমে সুবাস। উকি দিতে নিচতলা ডাইনিং ইন সেকশনের ব্যস্ততা নজর এলো। টেবিল ঘিরে বসেছে সবাই।
থালা বাটি টুংটাং আওয়াজ ঘোষণা করছে যে আদতেই নাস্তার সময় টেবিলের ওপর সাজানো পরোটা, ডিম পোস্ট এবং আলু মটরের ভাজি। বিলাল হাসি মুখে গল্প করতে করতে নিহাত এবং চারুলতাকে খাবার বেড়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরে কিচেন থেকে বেরিয়ে এলো রোজা, হাতে একটি ট্রে, তাতে পায়েসের বাটি। আসমান নিজের জায়গায় থমকে পড়ল। সকালের ব্যস্ততাপূর্ণ পারিবারিক দৃশ্যটিও এতটাই সুন্দর যে নিজের দৃষ্টি হচানোই যায়। কি সুন্দর গোছানো একটি পরিবার, যে পরিবার লাভের স্বপ্নে বিভোর ছিল আসমান আজীবন। আপনাকে একটু ভাজি দিই বাবা?